মনে হয় ভালো হতো। একদিন পরে কি একদম কি করবি তুই? না মুরব্বীরা মিলে এখানে বুদ্ধি করছি, আমরা যা ডিসিশন নিব তাই হইব। আব্দুল্লাহ ভাই চলেন এই সপ্তাহের মধ্যে আর বিয়ার কামটা সেরে ফেলি। তুমি কি ভালো? আপনাকে মনের উপর তো কোনো সময় কথা কই নাই। জাকির ঘটকের খবর দাও, এই সপ্তাহে বিয়েটা দিয়ে ফেলি আমরা। আকির মেয়ের কাছে ছেলে যা বৃত্তান্ত শুনলে আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে, সম্বন্ধ হবে। আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েরা একবার একটু আসতে বলেন। তোদের হইলো বুঝছি কি, মেয়ের বাবা যখন আমার ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ, সাদা কালো ছবি পাঠিয়েছে। সাদা কালো ছবি দেখে কি গায়ের রং বোঝা যায়? জাকির ভাই তোমাকে পরিবারের বড় ছেলে, আর বড় ছেলের বউ আমরা একটু দেখা শুনে সুন্দরী মাইয়া বিয়া করলাম। মাইয়া তো আমরা আনুন না, এটা দেখে পাড়া প্রতিবেশী আমাকে নানান কথা কব। তো কথা কই লাভ নাই। আপনি একদিনের মধ্যে সুন্দরী একটা মেয়ে, আর এটা কোনো ব্যাপারই না। আমি কালকের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। বড় হিসেবে আমি একটা কথা বলি, আমাদের রাজু কিন্তু বিয়ের পাত্র হিসেবে খুব একটা সোনার টুকরা ছেলে না। সামান্য একটা গার্মেন্টসের লাইনম্যানের চাকরি, 5 টাকা বেতন পায়। রাজুকে একটা সুন্দরী মেয়ে দেখে দিয়ে দেই, তাহলে তো ওই মেয়ের কসমেটিক্স কিনতে কিনতে রাজু সব টাকা শেষ হয়ে যাবে। 2 দিন পর যখন দিতে পারবে না, তখন রাজুকে লাথি মেরে চলে যাবে। ও বলানোর দুর্নাম থেকে একটা কালো সংসারী নিয়ে ঘরে আনা ভাবে মায়ের সেবাটা পাওয়া যাবে। এই যে গার্জিয়ান পয়েন্টে কথা বলছে, এই মেয়ের বিয়ে করলে 2টা লাভ আছে। প্রথম লাভ, মেয়ে কিন্তু খুব সহজ সরল সাংসারিক। 2 নম্বর লাভ, মেয়ের বাবার কিন্তু হোটেল টাকা পয়সা আছে, টাকা সম্পত্তি পাবে। আপনারা যেহেতু এই যে রাজুর চাকরি নিয়ে কথা বলতেছে, আজকে আছে কালকে নাই, রাজু বিয়ের পরে রাজু যাতে একটা ছোটখাটো ব্যবসা করতে পারে, সেই জন্য আপনারা আপনাদের চাহিদা মতো কিন্তু ডিমান্ডও করতে পারেন। একটু মাইয়া একটু নিষ্ঠা, একটা জিনিস তো আমাকে পাইতে হইবে। জাকির ভাই আপনি আগান। তাহলে তো রাজুর সাথে কথা বলা যাবে। তো বিয়ার ফুল পড়ছে, হাসি খুশি থাকবা। আজকে একটা মেয়েকে দেখছি, এটা দেখতে শুনতে ভালো, তুমি এটা একটু কালো, আপনি তো তোমার কোনো সমস্যা নাই। না ভাই, আমার কি সমস্যা হবে? মানুষের আসল সৌন্দর্য তো হচ্ছে মনে, চেহারা স্রোত তো আল্লাহর দান। দেখেন যে মেয়ে কিরকম, আপনার সাথে মানাইতে পারবে কিনা, সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে তো আলহামদুলিল্লাহ, তো সম্মতি জানাই লইস। তাহলে পয়সা একটু বলে আমরা চলে আগে। হ্যাঁ, শুনে তাই এই বিয়ে শাদীর ব্যাপারে আমাদের কারো কোনো ডিমান্ড নাই। তারপরেও ধরেন আপনার মেয়ে আমাদের শালা, ওরাই তো বিয়ে করে সংসারটা করবে, সেই কারণে একটু ঘটক সাহেব আপনি বলেন না, তাদেরও তেমন একটা বেশি চাওয়া পাওয়া নেই, খুবই সামান্য। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, কাঠের খাট, আলমারি, 3 পাল্লা, ড্রেসিং টেবিল, সোফা, ডাইনিং টেবিল, 32 ইঞ্চি এলইডি টিভি, ফ্রিজ। আলহামদুলিল্লাহ, আপনার একমাত্র মাইয়া, আপনি কোনো সময় দ্বিমত করবেন না। চলুন চাচা, কি বলেন? হ্যাঁ, আসেন আসেন। আমরা যা যা কইতেছি এগুলো এখন তো সবকিছু মাইনা নিতে চাই, চিন্তা করবো। রাজুর যে চাকরি, এটা তো আজকে আছে কালকে মনে তো ঠিক দিতে হবে। এক কাম করে হ্যাঁ কই আমি করে নাও 2 লাখ টাকা ক্যাশ দিতে, রাজু একটা ব্যবসা করতে পারবো। অত্যন্ত বুদ্ধি আর এই কথার সাথে কিন্তু আমি একদম একমত। চুপ করা ঠিক হবে। তুমি এত কথা বলতেছ না, একটু বাড়াইছ, বাড়াইলা সে কি পাইবা নাকি? চলো ঘটকের সাথে কথা বলি। চলেন। যাক, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, দিনক্ষণ সব ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র একটা ছোট্ট আবদার করছে, কিসের আবদার? আপনার জামাইয়ের ভবিষ্যৎ ব্যবসা কথা যদি ধরায় দিতে পারে, জন্য তারা 4 লক্ষ টাকা দাবি করছিল। আপনি তো আমার কথা ভালো করেই জানেন, এত টাকা আমি কোথায় পাবো? এই পর্যন্ত আপনার মেয়ের জন্য কতগুলো সম্বন্ধ আনছিলাম, 30 থেকে 35টার উপরে তো করি। কেউ কি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে? এই ছেলেটা আপনার মেয়ের বিয়ে করতে রাজি হয়েছে, এটা সব মাত্র আপনার মেয়ের জন্য আর পাইবেন না চাচা। 2 লক্ষ টাকার জন্য এই সম্পর্কটা নষ্ট করা ঠিক হবে না চাচা। বাহ, আপনি এত চিন্তা করেন না। ইমান খুশির জন্য আমরা সর্বোচ্চটাই করব। তাহলে আগামী শুক্রবার 7 তারিখ সবকিছু ঠিকঠাক, আর বরপক্ষ নিয়ে চলে আসুন। আল্লাহ হাফিজ। কি গো দেহি দেহি কেমন বলবে আইছে? ও মা, এটা কি দেখা আনছে? এই লাইটটা একটু মারতে দেখি। তাও দেখি না, তো সুন্দর লাইট, আমি তো নিজেই চোখে দিই না। দূর যা দেওয়ার কথা তার তো কিছুই দিল না। সবই তো দিছে। দেওয়ার কথা 32 ইঞ্চি, হ্যাঁ, দিছে 24 ইঞ্চি। ফ্রিজ তো দেওয়ার কথা ছিল, বড় ফ্রিজ দিছে তো একটা ছোট্ট ফ্রিজ, এমন চিকন একটা সেল দিছে। আমি শিওর ইমিটেশন। টাকা কত দেওয়ার কথা ছিল? হ্যাঁ, 80,000 টাকা তোমার হাতে বুঝাই দিয়ে তোমার পাঠাই দিল, বাকি টাকা তুমি কি মনে করছো ছোট? এই বিষয়ে কথা বল। মাশাআল্লাহ, আমার পছন্দ হয়েছে। এই মামরা মায়াটা নিয়ে আমি কোনো দুশ্চিন্তায় আসছিলাম। এই মায়ার আজকে কি সুন্দর বিয়ে হইতো, কি জামাই, কি আত্মীয় স্বজন, আমার মনটা একেবারে পুড়ে গেল। আমি আসলে আসছিলাম বিয়ার পর তো সীমা আমাকে বাড়িতে যায় না, আজকে নিয়ে যেতে চাই। ও 2-4 দিন গিয়া বেড়া, তোমরা যাইয়া জামাই সহ যাইয়া নিয়ে আসলাম। আমরা আসলে খুব সাদা সিধা মানুষ। তারপরে হয়েছে কি, ওই যে আপনি যেরকম আপনার মেয়ের বিয়ে নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আছিলেন, তো বিয়ে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার অনিশ্চয়তা কেটে গেছে, আমরা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। কেন? আপনার সাথে আমাদের যা কথাবার্তা হয়েছিল, এখানে কিছুটা অপূর্ণতা আছে। আমরা আপনার জামাইয়ের জন্য আবদার করছিলাম যে এই জায়গায় যদি আপনি শেয়ার করেন তাহলে ওর ব্যবসাটা ভালো। আপনি কি করলেন? 80,000 টাকা দিয়ে পুরা খুলে দিলেন। তবে যে আমি তো দিমুনাই কথা বলি নাই, তখন যা আসছিল মানে সব খরচ টরচ করে 80,000 টাকা দিয়েছি, বাকি টাকা তো আমি দুমো, ওর কাছে সময় চাইছি তো বাবাজি। আপনার ওই কিস্তিটাই তো ওইসব আমার পছন্দ না। আপনারা তো ঘুরে আসার কথা বলে কোনো লাভ নেই। আমাদের মধ্যে যে দিনা পাওনাটা আছে নিতে গেলে আপনার মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছে যাবেন, আসবেন, যাবেন, আমরাও যাবো, আসবো, কোনো সমস্যা তো নাই। কি বলো ছোট? তোমার একটা কথা কই, তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। কি করতেছেন আপনি? তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমার আপনার লোকে কথা কই নি। মনে কোন একটা যন্ত্রণা হইতেছে, বুঝছো? মানে সব দেখি সব বুঝি, কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি না। তোমার বিয়ে করার সময় আমার এই পরিবার দিয়ে যেরকম চাপ দিছে, এরকম এটা তো অন্যায় না? মানে যৌতুকই না? এই যে তোমার আব্বার উপর দিয়ে যে
জিনিসটা না আমার ভালো লাগে না, আমার একটা বার জানায়ও না। আমার যদি জানাই তো বিশ্বাস করো, আমি হয় আমি এগুলো হইতে দিতাম না, তার মানে বিয়ে করতাম না। তাকে তুমি ঢাকায় ছেড়ে দিতাম। উঠতে বসে তোমার সাথে যা হইতেছে, যা বলে আমি শুনি, তোমার বাবা আসছে আমি শুনছি, আমার মানুষ হিসাবে না একটা যন্ত্রণা হইতেছে। আমি না পারতেছি তোমার এই প্রতিবাদ করতে, না পারতেছি এগুলো সহ্য করতে। আমি যা বুঝলাম সারাটা জীবনে হয়তো তোমার এরকম এই নানান রকম কথা শুনে তোমার যাইতে হবে, তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। আমার আম্মাই ছোটবেলা থেকে আমার কইতাম, একটা মাইয়া মানুষের যদি বিয়ে হয় তাহলে তার স্বামীর বাড়ি, তার কাছে সবকিছু। আপনি আমার এখানে টেনশন করেন না। কান্না তো করে, কান্নাকাটি কিন্তু বলার কিছু নাই। আমি খারাপ লাগছে, তাই চোখ দিয়ে পানি বের হয়েছে, কেন তো আমার ভালো লাগে না। আপনি আমার এখানে টেনশন করেন না। হয়েছে তো, আমি সবকিছু সহ্য করে থাকবো, তো যাইতে হবে। কিন্তু আমি আপনাদের সাইডে কোথাও যাবো না, কোনোদিন যাবো না। যাইতে হবে। মার্শাল্লাহ, ও তো অনেক সুন্দর। রনি অনেক সুন্দর একটা মাইয়া বিয়া করে আনছস। রনি, আব্বা মারা যাওয়ার পরে ছোটবেলা থেকে কিন্তু মানুষ করছি আমরাই। তুমি এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে কিছু পরামর্শ করা তোমার উচিত ছিল। কি পরামর্শ দাদা রাইছে? হ্যাঁ, বড়জন তো আপনার পরামর্শ নিয়েই করছে। একেবারে হান্দেশ টাইনা দিছে, একেবারে এমন একটা কাটাইনা বলার মধ্যে বিন্দাইছো, এখন ফালাইতে পারতেছি না, গিলতেও পারতেছি না। রাখো রাখো, তুমি রাখো, আমরা খাওয়াইতেছি। নতুন মেহমানের লেগে যায়, ভরপুর রান্না কর, নতুন মেহমানদের খাওয়াও। এটা সব খাওয়াইতে না, যাও তো, তুমি রান্না করে যাও। কি হয়েছে আপনার? আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। বুঝে আসার পর থেকে বড় আপা দুলাভাই, ছোট আপা ছোট দুলাভাই, মা মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নিই। ওবার এই ছোটবেলা সিদ্ধান্ত নিজে নিল, সবাই বাদ দিলাম। আমার তো একটা পছন্দ আছে, তারপরে তো আসলে কারো বিয়ে নাই, জিনিসটা ভালো লাগলো না। যা হওয়ার তো হয়েছে, সবাই কত সুন্দর মাইনা নিয়ে হাসি খুশি আনন্দে আছে, তুমি সব বাদ দিয়ে মাইনা নেন। আমার মানা না মানা দিয়ে কিছু আসে যায়? দেখি এই আনন্দ ফুর্তি হাসি খুশি কদিন থাকে। ভালো থেকো। রনি দাঁড়া, হুট করে এই সিদ্ধান্ত নিয়ে কি ঠিক হইতেছে? 7 দিনও তো হয় না বিয়ে করছে। আগে মেয়েটা এখানে থাকুক, যদি সংসারটা বুঝুক, পরে না আলাদা সংসার করতো। তোর আসল সংসার তো এইটা না, ঢাকা সংসার তোর আসল না। আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাছাড়া যে কদিন ছিল এই বাসায় কষ্ট করেছিল। দেখেন দুলা ভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, খুব গলাইছে। না না, এখন আর কথা বলে লাভ কি, কারণ তোরা বড় হয়ে গেছিস না। তুই তোর দুলাভাইয়ের সাথে এইভাবে কথা কইতেছিস কেন? অনেক বড় হয়ে গেছিস না? আপা তোমাগুলোকে কথা করার সময় আমার নাই, গেলাম। এই আসো। বুঝছো আপা, আমি ঠিকই বুঝতে পারছি সব দোষ হলো এই মাইয়া। আর মাইয়া তো খারাপ আছিল না, মাইয়া রবি করে কান করা দিয়ে এমন খারাপ বানাইছে। যদি আমরা দেখে একটা মাইয়া আনতাম তাহলে আজকে আমাকে দুর্দিন দেখতে হতো। আমিও এই চিন্তা করতেছিলাম আপা, তুমি কিন্তু কথা কম বলছি আমি বিয়ের পর থেকে। ভুলটা তো আসলে ও করে ফেললো, কিছু না তোমরা এখন বিয়েটা দিল না। কারণ ওই ডাইনিং টেবিলে খাওয়ার সময় দেখলাম যে একটু পুরনো হয়ে গেছে। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভিটা দরকার। তোরা ঘরের কিছু ফার্নিচার পুরনো হয়ে গেছে, তো কিছু বলি নাই তো, কথা বলতে দাও। আজকে কিছু কথা বলি। নৌকা দেখছো আপা? ডিঙ্গি নৌকার মতো হয়েছে আমি। আমার এই কুলো সামাল দিতে হয়, কুলো সামাল দিতে হয়। বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, আমার মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবারের দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, এদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড় পা কথা আজকে বলি না, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আরো বেশি অবাক হই শাশুড়ি কিভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান। আমার খুবই খারাপ লাগে। ওরা শাশুড়ি যে প্যারালাইজ, তাদের যত্ন করা উচিত, তার পাশে থাকা উচিত, সেই চিন্তা কোনোদিন করতে না। আপনি কিন্তু করেন না। আপনি করলে মাসে 30 দিনে 15 দিন এই বাড়িতে এসে থাকতে পারতেন না। ওটা আমি বাদই দিলাম, তার তো শাশুড়ি, কিন্তু যে আমার বড় দুধ ভাই, তোর তো মা না। আপনি মায়ের চিন্তা না করে সব সময় খেলে আপনার বউর আচরণ নিচে পড়ে থাকে। যদি বলে ডানে, আপনি যাবেন ডানে, বউ বলে বামে, আপনি যাবেন বামে। আপনার লজ্জা করে না দুধ ভাই, ছোট দুধ ভাই, ঠিক বলছিল বলেন। আপনার বাবার মৃত্যুবার্ষিকী গেল, আপনি তাহলে এই বাড়িতে একটা মিলাদ পর্যন্ত পড়াইলেন না। ছোট বাবা, তোর কথা আমি কি করবো? তুই এই বাড়িতে তুই হইলো গিয়ে আমার বউর ভুল ধরস, তুই আমার ছোট ভাইয়ের বউর ভুল ধরস। তার বউ কেন তার কান পড়া দিয়ে এই বাড়ি থেকে তারা নিয়ে গেছে ঢাকা, খারাপ হয়ে গেছে। তোর যে জামাইয়ের 3টা বোন, ওর দিয়ে আলাদা করে দিলি, মা আলাদা করে দিলি, পুরো একটা বাড়িতে তো জামাই নিয়ে একা থাকো। লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই আবার আমার ছোট ভাইয়ের কথা, যার বউ সবকিছু কান পড়া দিচ্ছে। একটা মেয়ে তার জামাইকে বুঝাই শুনে এই বাড়ি থেকে নিয়ে গেছে, সে খারাপ। আর একটা মেয়ে বাপ মা সবকিছু ছেড়ে এই বাড়িতে পড়ে আছে। মা আজকে তো রান্না করে দিতেছে বিয়ের পর থেকে। বড়টা মা, সত্যি বড়টা মা। দেখো না, ওর জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা পাশ থাকতেছে, যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে। মা ও তোমার গায়ের জন্মিও মা তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংখ্যাটা কোথায়? ওটা শিখাও না, আমি শিখতে চাই। সংখ্যা বলতে ভালো ভালো সংখ্যা কই? আপনি কথা বলেন, আপনি কথা বলেন। আপনি এত ভালো বুঝেন, একটা চিন্তা ভাবনা করছেন যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার বাপের বাড়ি যায় না। একটা বার তোমাকে বলছো যে এই মেয়েটা বাপের বাড়ি যাওয়া উচিত, মার্কাজ যাওয়া উচিত, ওর বাপের আসা উচিত, একটা সম্মান পাওয়া উচিত। কোনো সময় বলো না। তোদের মতো বোনরা যারা ছোট ভাইদের লেখাপড়া করানোর পরে তারপরে পুরোপুরি ছোট ভাই মৃত্যু আগ পর্যন্ত তার সঙ্গে ইন্টারফেয়ার করে, এখন দেখো দরকার নেই। কারণ আমি বুঝি, আমি আমার জায়গা থেকে বুঝি ভিতরে কি কষ্টটা হয়। হালকা লাগতেছে আম্মা, দেখো মা, ভিতরে হালকা হয়েছে। যাও যাও, কথা বলতে পারছি তো, জানি আমি বেয়াদবি করছি। মা আমার বড় ঠিক হয় না, আমি ক্ষমা। কোনো কিছু বলতে পারি নাই, কেন পারি নাই জানিস? আমার কোনো টাকা পয়সা, তোরা আমার সংসারটা চালাস, সব কিছু নিরামিষে সহ্য করছি, কিছু বলতে পারি নাই। কিন্তু একটা কথা মনে রাখিস, আল্লাহ ছাড় দেয়, চাইনা দেয় না। সীমা, দুধটা খায় না। আপা আমি তো
খাবো না। তো বেশি বেশি দুধ ডিম খাইতে হইব, তাইলে তো একটা সুস্থ বাচ্চা জন্ম নিব। না না খাইতে দিলে বমি আসে, এলে বমি করবা। আর বেশি বেশি খাওয়ার দরকার কি, অল্প করে বারবার খাইবা। এই মাস হিস হিস যা, আমার বড় দেখিস না, যা আমার বড় দেখিস না, যা। কি হয়েছে? কত দিন যাইতেছে আমার পেটের মধ্যে বাচ্চাটা বড় হইতেছে, আর আমার না ততই ভয় লাগতেছে। এই যে বাড়ির মধ্যে এত আনন্দ, আমার যে সবাই কত সুন্দর করে মাইনে নিছে, যদি কোনো কারণে আমার বাচ্চার গায়ের রং আমার মতো হয়, সবকিছু তো শেষ হয়ে যাবে। আমার খুব ভয়